নমস্কার, আমি সম্বিত। বাংলা 294 আপনাকে স্বাগত জানাই। আজকের বিষয়ে এই যে ব্যাপক ভোটদান, সেটা কিসের ইঙ্গিত, কি সংকেত দিচ্ছে? এই কথা ঠিক যে এই ধরনের ভোটদান অভূতপূর্ব। 90% বেশি ভোটদান কোনোদিনই পশ্চিমবঙ্গ দেখেনি। কিন্তু এটা নিয়ে আশ্চর্য হওয়ার কি সত্যি কোনো কারণ রয়েছে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা খুব একটা আশ্চর্যজনক নয়। তার অনেকগুলি কারণ আছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটি এসআইআর এর বিরুদ্ধে ভোট, এত ব্যাপক হারে যে ভোট পড়েছে। বিজেপি বলছে এটা অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মানুষ তাদের মতামত জানিয়েছে এবং তারা মনে করছেন যে যে ভোটের শতাংশটা এতটা বেড়ে গেছে সেইটার অনেকটাই হিন্দু ভোট বেড়েছে এবং সেই হিন্দু ভোট পুরোটাই বিজেপির দিকে যাবে, এমনই তারা দাবি করছেন। আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা এত সরলীকরণ করা যেতে পারে। এই যে ভোট শতাংশ বেড়ে যাওয়া, 92-93% ভোট যে পড়েছে প্রথম দফায় পশ্চিমবঙ্গের নির্বাচনে, সেটার আমার যেটা মনে হয় একটা বড় কারণ যে ভোটার তালিকায় পরিবর্তন। ভোটার তালিকা থেকে যে ব্যাপক হারে মৃত ভোটারদের নাম বাদ গেছে, স্থানান্তরিত ভোটারদের নাম বাদ গেছে, যাদের নাম দুটো জায়গায় ছিল, হয়তো দুটো কেন্দ্রে ছিল, তাদের নাম বাদ গেছে। এর পরেও আমরা দেখেছি যে শুনানি হয়েছে, অ্যাডজুডিকেশন হয়েছে, সেইখানে অনেক নাম বাদ গেছে। ফলে এই ঝাড়াই বাছাইয়ের ফলে কিন্তু ভোটার তালিকায় ভোটারদের সংখ্যা অনেক কমে গেছে এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে যারা ভোট দিতেন না, যারা হয়তো বাইরে কাজ করেন বা হয়তো পশ্চিমবঙ্গেই থাকেন কিন্তু তারা ভোট দিতে যেতে উৎসাহ পেতেন না, তারা আমার যেটা মনে হয় যে ভোট দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ভয় কাজ করেছে যে ভোট না দিলে তাদের ভোটাধিকার চলে যাবে, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ চলে যাবে এবং ভারতীয় নাগরিকত্ব তারা হারাতে পারেন। সেইটাই তাদের অনেকের মনে হয়েছে বলে আমার ধারণা এবং যে কারণে ভোটদানের ভোটাররা বেশি মাত্রায় ভোট কেন্দ্রে গেছেন, ভোট দিয়েছেন। ফলে ভোটদানের শতাংশ বেড়েছে। ঝাড়াই বাছাই একটি কারণ, যার ফলে স্বাভাবিকভাবেই পার্সেন্টেজটা বাড়বে, কারণ সেখানে মৃত ভোটাররা নেই, স্থানান্তরিত ভোটাররা নেই এবং অনেক বৈধ ভোটারও নেই ইনফ্যাক্ট। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে মানুষ ভয়ে, তাদের ভোটাধিকার হারিয়ে যাওয়ার ভয়ে তারা কিন্তু অনেকে ভোট দিতে গেছেন। এখন বিজেপি যে দাবিটা করছে যে তারা এই যে প্রথম পর্যায়ের যে ভোটটি হলো প্রায় 152টি আসনে, সেইখানে তারা প্রায় 100টি আসনের মতো জিতে ফেলবেন, ব্যাপারটা আমার মনে হয় না অতটা সহজ। কারণ যে ভোট দানের যে হারটা বেড়েছে, আমাদের মাথায় রাখতে হবে যে 3টে জেলা রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, যেখানে প্রায় 43টি আসনে এবারে ভোট হলো প্রথম পর্যায়ে এবং সেই 43টি আসনে যদি ভোট দানের হার বাড়ে তাহলে বিজেপির সেখান থেকে খুব একটা লাভ করার মতো জায়গায় তারা নেই বলেই আমার মনে হয়। কারণ সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকাগুলোতে কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার যে ভোটাররা, তারা কিন্তু সংখ্যায় অনেক কম। এবং আমাদের মনে রাখতে হবে যে গতবারের নির্বাচন, গত 2021 নির্বাচন যদি আমরা দেখি, সেখানে কোনো কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস 53% মতো ভোট পেয়েছে, 50%-এর বেশি ভোট পেয়েছে, এরকম অনেক কেন্দ্র রয়েছে। কিন্তু এবার যে ফ্যাক্টরটা কাজ করতে পারে, আমরা যদি ধরে নিই যে হ্যাঁ সত্যি প্রতিষ্ঠান বিরোধিতার একটা হাওয়া উঠেছে এবং মানুষ বেশি মাত্রায় ভোট দিতে গেছে এই সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে, আমার মনে হয় না যে ওই 3টে জেলা, সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে মানুষ বিজেপিকে তাদের বিকল্প হিসেবে বেছে নেবে, তৃণমূলের বিকল্প হিসেবে বেছে নেবে। বরং সেখানে কংগ্রেস এবং বামেদের দিকে ভোট অনেকটা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যে সম্ভাবনা আমরা দেখেছি 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি যে কংগ্রেস অন্তত 12খানা আসনে, তারা 12টি বিধানসভা ক্ষেত্রতে তারা এগিয়েছিলেন এবং সিপিএম অন্তত একটি বিধানসভা কেন্দ্রে তারা এগিয়েছিলেন। কাজে কংগ্রেস এমনিতেও তারা মনে করছেন যে এই যে ব্যাপক ভোটদান হয়েছে তার ফলে তাদের যে কোর ভোট ব্যাংক বা কোর যে জায়গাগুলি, মালদা, মুর্শিদাবাদ, মূলত উত্তর দিনাজপুরের খানিকটা, সেইখানে তারা অনেকটা রিকভার করতে পারবে এবং তারা বিশ্বাস করেন যে এবারে তারা বিধানসভায় তাদের প্রতিনিধি অন্তত এই দুটো জেলা থেকে পাঠাতে পারবেন। অধীর চৌধুরীর
বহু বছর পর, প্রায় 3 দশকের কাছাকাছি পর কিন্তু এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোকসভা নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন, পোলারাইজেশনের কারণেই তিনি হেরে গিয়েছিলেন, সেটাই আমরা ফলাফলের বিশ্লেষণে দেখেছিলাম। কাজেই তিনি আশা করছেন যে তিনি এই আসন থেকে হয়তো জিততে পারবেন। এবারে কংগ্রেসের দিকে ভোট আসবে। উল্টো দিকে কিন্তু এটাও দেখতে হবে যে উত্তরবঙ্গের যে আসনগুলো, সেটা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, সেখানে প্রায় 27টির মতো আসন রয়েছে। সেইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কোর ভোট কিন্তু সেখানে নেই, বা কোর অর্গানাইজেশন বা অর্গানিক অর্গানাইজেশন যেটা আমরা যদি বলি, সেইটা কিন্তু সেখানে নেই। বিজেপি কিন্তু সেখানে ভালো ফল করেছে এর আগে, লোকসভা নির্বাচনেও তারা ভালো ফল করেছে, যদিও তৃণমূল কংগ্রেস অনেকটা জমি তারা ফিরে পেতে সচেষ্ট হয়েছিলেন, তারা ফিরে পেয়েছিলেন। কিন্তু এবারে মনে হয় যে সেখানেও বিজেপি তাদের আধিপত্য বজায় রাখতে পারবে। আরেকটি যেটি ক্রুশিয়াল জায়গা, সেটা হচ্ছে জঙ্গলমহলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া মিলিয়ে প্রায় 40টি আসনে ভোট হয়েছে। সেখানেও ভোটদানের সংখ্যা বেড়েছে। এবার সেইটা কিন্তু অনেকটাই নির্ভর করছে যে সেই অঞ্চলে কি ধরনের ভোট হয়েছে। যদি অ্যান্টি ইনকামবেন্সির ভোট হয়ে থাকে, যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট মানুষজন দিয়ে থাকেন, কারণ সেখানে সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই আমরা বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্ন গ্রাউন্ড রিপোর্ট থেকে জানতে পারছিলাম, সেইখানে কিন্তু বিজেপির একটা ভালো ফল করার একটা সম্ভাবনা রয়েছে। তারা গতবারেও কিন্তু ওই অঞ্চল থেকে, অন্তত পুরুলিয়া, বাঁকুড়া থেকে ভালো ফল করেছিল। আর সেইটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে সেটা ভালো কথা। পূর্ব মেদিনীপুরে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তিনি খুব রিল্যাক্স ছিলেন আজকে সারাদিন ধরে, যদিও পবিত্রকর তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দীগ্রাম থেকে, তিনিও রিল্যাক্স ছিলেন। কিন্তু সেইখানে ভোটটা কীরকম হয়েছে সেটা দেখতে হবে। এবং পূর্ব মেদিনীপুরের যে প্রায় 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে শুভেন্দু অধিকারী তাঁর ক্ষমতা কতটা দেখাতে পারেন এই সব আসনগুলোতে, এবং এই যে বেড়ে যাওয়া ভোটের সংখ্যা আমরা দেখছি, সেইটা কতটা তাদের ঝুলিতে গিয়ে থাকে তাদের অর্গানাইজেশনের কারণে, বা তাদের যে প্রচার, বিজেপির যে প্রচার, সেটার কারণে, সেটা আমাদের দেখতে হবে। কাজেই এক্ষুনি এটা বলে দেওয়াটা খুব সরলীকরণ হবে যে ভোটদানের শতাংশ বেড়েছে মানেই সেটা একটা অবশ্যই ব্যতিক্রমী ঘটনা, কারণ এই ধরনের 90% ওপরে মানুষজন ভোট দিচ্ছেন, সেটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষেই হয়তো অন্যান্য রাজ্যে সেরকম কেউ দেখেনি। সেইটা ব্যতিক্রমী, কিন্তু তার মানে এই নয় যে সেটা পুরোটাই প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। আবার এটাও সরলীকরণ হয়ে যাবে যে SIR এর বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন কিছু এলাকায়, সেটা সম্ভব ঠিকই। হিন্দু ভোটের কনসলিডেশন কোনো পকেটে সম্ভব ঠিকই, কিন্তু এটা মাস একটা হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে বলেই যে ভোটদানের শতাংশ বেড়ে গেছে সেটা ভাবাটা খুবই সরলীকৃত হবে। কিন্তু দুই দলই অস্ত্র পেয়ে গেল যে দ্বিতীয় দফার ভোটের জন্য। তৃণমূল কংগ্রেসের অস্ত্র হচ্ছে যে এই বেশি মাত্রায় ভোটদান মানেই হচ্ছে বিজেপি এবং ইলেকশন কমিশন তারা যে চক্রান্ত করেছেন তাদের বিরুদ্ধে, এই যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের রয়েছে, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। কাজে সেইটাই মানুষের করা উচিত দ্বিতীয় দফায়। সেটাই হয়তো তাদের একটা ইলেকশন পিচ হবে, ক্যাম্পেনের একটা সুর হবে, প্রচারের সুর এটাতেই বাঁধবেন তৃণমূল কংগ্রেস নেত্রী, সেটাই মনে হয়। উল্টো দিকে বিজেপি এটাকে বলার চেষ্টা করবে যে এটা প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, এত সংখ্যায় যখন মানুষজন ভোট দিতে এসছে, তার মানে এটা অবশ্যই প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। কিন্তু মনে রাখতে হবে, বিহারেও কিন্তু ভোটদানের শতাংশ বেড়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন সেটা অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী ভোট, কিন্তু সেখানে আবার NDA সরকার এসেছে। কাজেই এখনই চৌঠা মের আগে বলে দেওয়ার সময় আসেনি যে কে জিতছে কে হারছে। দেখতে থাকুন বাংলা 294। দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আলোচনায়। নমস্কার। চোখ রাখুন বাংলা 294 এর পেজে।